কেমিক্যাল বন্ডিংয়ের আবার কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন সলভ করতে আমরা এখানে ডিসকাশনে এসেছি। তো প্রথম কোয়েশ্চেনটা আজকে আমি নেব, BF4 মাইনাস আয়নে BF বন্ধন দৈর্ঘ্য এটা আয়ন হবে না, BF3 অণুর BF বন্ধন দৈর্ঘ্যের অপেক্ষা বড় কেন? ফার্স্ট অফ অল উই নিড টু আইডেন্টিফাই দ্য স্পিসিস। একটা হলো BF4 মাইনাস আয়ন আর একটা হলো BF3 অণু। তো BF3 বেশ ওয়েল নোন মলিকিউল, আমরা অনেকবার ডিসকাস করেছি। এর ইনকমপ্লিট অক্টেট আছে এবং তার জিওমেট্রি ইত্যাদি নিয়ে আরও একবার বলে নিচ্ছি। BF3-তে বন্ড পেয়ার 3টে এবং লোন পেয়ার 0 থাকে। তো এর স্ট্রাকচার হচ্ছে ট্রায়াগোনাল প্ল্যানার এবং এখানে বোরন পরমাণুটি sp2 সংকরায়িত অবস্থায় থাকে। তার ট্রায়াগোনাল প্ল্যানার স্ট্রাকচারে তার 3 দিকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে 3টি F পরমাণু সমযোজী এক বন্ধনে যুক্ত থাকে। প্রতিটি F পরমাণুর কাছে 3 জোড়া করে নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। বোরন পরমাণুতে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন থাকে না বা লোন পেয়ার থাকে না। BF4 মাইনাসে ওর স্ট্রাকচার বদলে যাচ্ছে, sp2-র বদলে তখন sp3 এবং এখানে বোরন পরমাণুটি অষ্টক পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ এ আর কোনো ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য উপযুক্ত নেই। ইট ক্যানট অ্যাকসেপ্ট এনি ইলেকট্রন ডিউ টু ইটস কমপ্লিটনেস অফ অক্টেট। অ্যাকচুয়ালি এখানে কেন তাহলে BF বন্ড লেন্থ কম হচ্ছে BF3-তে রাদার দ্যান BF4 মাইনাসে? এটা ইউজুয়ালি তো হওয়ার নয়। রিজনটা হলো BF3 অণুতে বোরনের ইনকমপ্লিট অক্টেট থাকার জন্য এটা ইলেকট্রন পেয়ার রিসিভ করতে পারে, সহজেই অ্যাকসেপ্ট করতে পারে। তো প্রত্যেকটা ফ্লোরিন পরমাণুর 3 জোড়া করে নিঃসঙ্গ ইলেকট্রন থাকে। ওর বোরনের ভ্যাকেন্ট 2p অরবিটালে ফ্লোরিনের ফিল্ড 2p অরবিটাল থেকে ইলেকট্রন পেয়ার শিফট করে চলে আসতে পারে। অর্থাৎ এটা একটা ডিস্টিংক্ট ফেনোমেনা, যেখানে F এর ফিল্ড 2p অরবিটাল থেকে একজোড়া ইলেকট্রন বোরনের ভ্যাকেন্ট p অরবিটালে, দুটোই 2p, এইভাবে ট্রান্সফার হতে পারে। এই কেসটাকে বলা হয় ব্যাক বন্ডিং। এক্ষেত্রে 2p ব্যাক বন্ডিং। এখন তোমরা বলবে এটা কি শুধু এই ফ্লোরিনের সঙ্গেই হবে? তা হবে না। প্রত্যেকটা ফ্লোরিনের সঙ্গেই একইভাবে বোরনের 2p এবং ফ্লোরিনের 2p, প্রত্যেকটা ফ্লোরিন থেকেই 3টে ফ্লোরিনেই 3 জোড়া করে নিঃসঙ্গ ইলেকট্রন আছে। তা 3 বার একবার করে প্রত্যেকটা পরমাণু থেকে ক্রমান্বয়ে 3 বার এইরকমভাবে ইলেকট্রন পেয়ার ফিল্ড p অরবিটাল ফ্রম F থেকে বোরনের ভ্যাকেন্ট p অরবিটালে ট্রান্সফার হতে পারে। সো উই আর গেটিং আ ডাবল বন্ড, another bond with the sigma bond that makes the pi bond, অর্থাৎ একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে। BF সিগমা বন্ডের পরেও এই ব্যাক বন্ডিং এর জন্য একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে এবং এই ব্যাক বন্ডিংটা যেহেতু এই বোরন এই ফ্লোরিনেও হতে পারে, এই বোরন এই ফ্লোরিনে, বোরন তো একটাই, এই ফ্লোরিন আর বোরন, এই ফ্লোরিন আর বোরনের মধ্যে হতে পারে। তাই 3 বার 3টে জায়গায় এই ধরনের ডাবল বন্ড বা ব্যাক বন্ডিং এর ফলে যে ডাবল বন্ড তৈরি হওয়ার,
সেই ধরনের পার্শিয়াল ডাবল বন্ড তৈরি হচ্ছে এবং দিস থ্রি আর দেন দ্য রেজোনেটিং স্ট্রাকচারস অফ BF3। একবার যখন বোরন আর এই ফ্লুরিনের টুপি টুপি ব্যাক বন্ডিং হচ্ছে তখন তাদের মধ্যে ডাবল বন্ড, যখন বোরন আর এই ফ্লুরিনের টুপি টুপি ব্যাক বন্ডিং তখন তাদের মধ্যে ডাবল বন্ড। সিমিলারলি বোরনের সঙ্গে এই প্রান্তীয় অপর প্রান্তীয় ফ্লোরিন অ্যাটমের টুপি টুপি ব্যাক বন্ডিং এর সময় এর ক্ষেত্রে ডাবল বন্ড, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই ইলেকট্রনটা আসছে কোত্থেকে, ফ্লোরিন থেকে বোরনের দিকে, তাই অপোজিট ডিরেকশনে হওয়ার জন্য একে ব্যাক বন্ডিং বলা হচ্ছে। সো দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার উইল বি হাইব্রিড অফ দিস থ্রি স্ট্রাকচার্স। আমরা রেজোনেন্সের ভিডিওতে দেখেছি যে কিভাবে রেজোনেন্স হাইব্রিড তৈরি হচ্ছে। তো এই যে হাইব্রিড স্ট্রাকচারটা, অ্যাকচুয়াল স্ট্রাকচারটা, সেখানে আমরা দেখব প্রত্যেকটা BF বন্ডে সিঙ্গল বন্ড হলেও তাদের মধ্যে এই ব্যাক পাই বন্ডিং এর জন্য একটা ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসে এবং তার ফলে এদের বন্ড লেন্থ ক্রমশ ছোট হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন্স, কম্পেয়ার লুইস অ্যাসিডিটি কাদের কাদের মধ্যে, BF3, BCl3, BBr3, Bi3। First of all, we need to know what is Lewis acid. Lewis acid কি? Example H plus or any other molecule with incomplete octet, অসম্পূর্ণ অষ্টক সমন্বিত যে কোনো মলিকিউল, as it can accept electrons from a base, যারা কিনা একটা বেস থেকে ক্ষার থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। তো তাহলে BF3, BCl3, BBr3, Bi3 এদের প্রত্যেকের ক্ষেত্রেই বোরনকে আমরা পাবো যে বোরনের মধ্যে ইনকমপ্লিট অক্টেট আছে এবং তারা অন্য বেস থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, অর্থাৎ তারা সবাই লুইস অ্যাসিড হিসেবে প্লে করতে পারে। বোথ BF3, BCl3, BBr3, Bi3, অর্থাৎ BF3 আর Bi3 দুজনেই কিন্তু একই রকমভাবে ব্যাক পাই বন্ডিংও করতে পারে, কারণ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যেমন ফ্লোরিন একটা হ্যালোজেন অ্যাটম, তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, ঠিক সিমিলারলি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনও যখন এইভাবে বন্ড করবে, অর্থাৎ বোরনের সঙ্গে আমি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এক্স উইল বি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অর আয়োডিন, এনি অফ দ্য অ্যাটমস, কারণ এরা সবাই হলো গ্রুপ 17 এবং হ্যালোজেন, তাই এদের একটা সমযোজী বন্ধন করার ফলেও 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে। তো তার ফলে এরা সবাই কিন্তু ব্যাক বন্ডিংয়ে অংশগ্রহণ করবে, কিন্তু এই ব্যাক বন্ডিংয়ের টেন্ডেন্সি কার বেশি কার কম হবে সেটা কি করে আমরা জানবো? না, আমরা কি বলেছি দেখেছি, বোরন আর ফ্লোরিন যখন ব্যাক বন্ডিং করছে তখন তাদের টুপি টুপি দুজনেরই টুপি অরবিটালের মধ্যে ব্যাক বন্ডিং হচ্ছে, কিন্তু যখন BCl3 তখন টুপি 3p, BBr3 টুপি 4p, ক্রমশ Bi3 টুপি 5p, অর্থাৎ টুপি টুপি ম্যাচিংটা ছিল সবচেয়ে ভালো ম্যাচিং, সেটা আমরা কোথায় পেয়েছিলাম, BF3-তে। তারপরে টুপি 3p অতটা ভালো ম্যাচিং নয়, কেন নয়, কারণ টুপি আর 3pর মধ্যে সাইজের তারতম্য রয়েছে। টুপি 4p আর একটু বাজে ম্যাচিং, কেন নয়, টুপি আর 4pর মধ্যে সাইজের তারতম্য বাড়ছে। টুপি আর 5p দ্য ওয়ার্স্ট ম্যাচিং, এক্সটেন্ট অফ ওভারল্যাপ হচ্ছে সবচেয়ে কম, তার কারণ হচ্ছে টুপি থেকে 5p বেশ আকারে বড়। সো টুপি 5p যখন ব্যাক বন্ডিং হচ্ছে সে এক্সটেন্ট অফ ওভারল্যাপ, এক্সটেন্ট অফ ব্যাক বন্ডিংটা সবচেয়ে কম, তাহলে BF3 সবচেয়ে বেশি, BCl3 গ্রেটার দ্যান Bi3, অর্থাৎ এক্সটেন্ট অফ ওভারল্যাপিং বা ব্যাক বন্ডিং এর ট্রেন্ডটা হলো এরকম, BF3-তে সবচেয়ে বেশি, Bi3-তে সবচেয়ে কম, ডিউ টু ইমপারফেক্ট ম্যাচিং অফ 2p and 5p। সো Bi3 হচ্ছে লিস্ট টেন্ডেন্সি অফ ট্রান্সফার অফ লোন পেয়ার অফ ইলেকট্রন ফ্রম I to B। তাহলে কি হচ্ছে ব্যাক বন্ডিং মানে, কোথা থেকে ইলেকট্রন যাচ্ছে, হ্যালোজেনের P থেকে বোরনে যাচ্ছে। তাহলে এই এক্সট্রা যখন Y হচ্ছে তখন এই ব্যাক বন্ডিংটা খুব একটা ভালো হচ্ছে না, লেসার টেন্ডেন্সি হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন আয়োডিন থেকে এর দিকে কম যাচ্ছে। তো লুইস অ্যাসিড কাকে বলছে, যতক্ষণ অবধি
বোরন ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি ওর বেশি থাকবে, তার মানে ও ভালো লুইস অ্যাসিড। তো যখন এক্স এর বদলে আই বসছে তখন কি হচ্ছে, ব্যাকবন্ডিং এ ইলেকট্রন বোরনকে ব্যাকবন্ডিং কম হচ্ছে, এবং ব্যাকবন্ডিং কম হওয়ার জন্য বোরন আর এক্স এর মধ্যে পাই বন্ড হচ্ছে না, এবং কি হচ্ছে, বোরন ওই ইনকমপ্লিট অক্টেট নিয়েই ম্যাক্সিমাম টাইমটা বসে থাকছে। তার ফলে বোরন এক্স এর বদলে যখন আই হচ্ছে, সেই বোরনের অক্টেট পূর্ণ সেভাবে না হওয়ায় সে অন্য একটা বেস থেকে ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারছে। আবার বলছি, সবার ক্ষেত্রেই ব্যাক বন্ডিং হবে, কিন্তু BF3-তে 2p ব্যাক বন্ডিং, BCl3 2p3p, BBr3 2p4p, BI3 2p5p, অর্থাৎ যত BI3-র দিকে যাচ্ছি তত ম্যাচিং কম হচ্ছে এবং ব্যাক বন্ডিং কম হচ্ছে। ব্যাক বন্ডিং কম হওয়া মানে বোরনের দিকে হ্যালোজেন থেকে ইলেকট্রন, বোরনের দিকে হ্যালোজেন থেকে ইলেকট্রন যাওয়ার প্রবণতা কম। ঠিক আছে, তার মানে BI3-তে আমরা জানি লিস্ট টেন্ডেন্সি অফ ট্রান্সফার অফ লোন পেয়ার অফ ইলেকট্রন ফ্রম I to B, অর্থাৎ BI3-র ক্ষেত্রে হ্যালোজেন থেকে বোরনের দিকে সবচেয়ে কম টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার হওয়ার। সুতরাং BI3-র ক্ষেত্রে যে বোরন পরমাণু সেন্ট্রাল বোরন অ্যাটমটা আমরা পাচ্ছি, সেই বোরন অ্যাটমটা আয়োডিন থেকে সেই পরিমাণে ইলেকট্রন গ্রহণ না করায় সে খালিই পড়ে রয়েছে, অর্থাৎ তার অষ্টক পূর্ণ হয়নি। সুতরাং সে অন্য একটা বেস থেকে ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে এবং সেই জন্য সে সবচেয়ে ভালো লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। কারণ কি, লুইস অ্যাসিডের টেন্ডেন্সি কি, কাকে আমরা লুইস অ্যাসিড বলবো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন, সংজ্ঞা কি না, যার ইনকমপ্লিট অক্টেট থাকবে এবং সে ক্যাপেবল হবে অন্যের থেকে ইলেকট্রন গ্রহণ করার। তো যেহেতু BI3-তে আই থেকে বি বেশি ইলেকট্রন পাচ্ছে না, ইলেকট্রন পাওয়ার টেন্ডেন্সিটা কম, তাই সেই বোরন অন্য একটা মইটি থেকে খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। সো BI3 ইজ মোস্ট অ্যাসিডিক ইন নেচার। সুতরাং ব্যাক বন্ডিং হলো ট্রান্সফার অফ লোন পেয়ার ইলেকট্রন ফ্রম ফিল্ড শেল টু এমটি শেল, অর্থাৎ ধরো p অরবিটাল ফিল্ড শেল আছে, p অরবিটাল ফিল্ড আছে, সেখান থেকে ইলেকট্রন পেয়ার d অরবিটালে ট্রান্সফার হতে পারে। কিভাবে? এটা হলো p অরবিটাল উইথ 2 লোবস, এটা d অরবিটাল উইথ 4 লোবস, এবং এইভাবে ওভারল্যাপ হয় আর ইলেকট্রনে ট্রান্সফার হতে পারে। সো এর অ্যাপ্লিকেশন আমরা দেখব, তার জন্য একটা প্রবলেম আমরা ডিসকাস করব। PH3 এবং PF3-র মধ্যে we need to compare bond angle. তোমাদের কোয়েশ্চেন এলো compare bond angle. So PH3 আর PF3 both are having central atom P, phosphorus হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এবং phosphorus is having sp3 hybridization in both the cases. তাহলে sp3 hybridization এবং with lone pair কার মতো স্ট্রাকচার দেবে, অর্থাৎ স্ট্রাকচার হচ্ছে অ্যাকর্ডিং টু হাইব্রিডাইজেশন হচ্ছে ওদের টেট্রাহেড্রাল বা সমচতুস্তলকীয়, বাট ফর দ্য এক্সিস্টেন্স অফ লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য অ্যামোনিয়ার মতো এদের আকৃতিটা কি হবে, জ্যামিতিক আকৃতি উইল বি ত্রিকোণীয় পিরামিডীয়। তো VSEP এর নিয়ম অনুযায়ী বা রুল অনুযায়ী যেহেতু ফসফরাস এবং ফ্লোরিনের মধ্যে ফ্লোরিন অধিকতর তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি প্রান্তীয় অ্যাটমগুলোর বা টার্মিনাল অ্যাটমগুলোর, তাই বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস নিয়ম অনুযায়ী শিফটেড হয়ে যাওয়ার কথা ফ্লোরিনের দিকে। তার ফলে প্রত্যেকটা PF বন্ড প্রত্যেকটা PF বন্ডেড গুলো তার ইলেকট্রন ডেন্সিটি ক্রমশ থিন হয়ে ফ্লুরিনের দিকে চলে আসলে কি হবে, বন্ড পেয়ার রিপালশন কমে যাবে। তাই PF3-র ক্ষেত্রে বন্ড পেয়ার রিপালশনের জন্য যে অ্যাঙ্গেলটা ওয়াইড হওয়ার কথা ছিল, রিপালশন সেটা কমে যাওয়ার কথা রাদার দ্যান কি PH3, কারণ PH3-তে প্রান্তীয় পরমাণু বা টার্মিনাল অ্যাটমস গুলো হাইড্রোজেন
আর সেন্ট্রাল অ্যাটম ফসফরাস, যেখানে ফসফরাস হাইড্রোজেন অপেক্ষা অধিকতর তড়িৎ-ঋণাত্মক বা মোর ইলেকট্রোনেগেটিভ। তাই ভিএসিপিআর রুল ফলো করলে যদি এইচপিএইচ বন্ড অ্যাঙ্গেলে আমরা φ1 বলি, এফপিএফ বন্ড অ্যাঙ্গেলকে φ2 বলি, তাহলে এক্সপেক্ট করব কি φ1 শুড বি গ্রেটার দেন φ2। কেন? আবার বলছি, পিএফ3 এর ক্ষেত্রে বন্ডেড পেয়ারগুলো থিন হয়ে যাওয়ার জন্য ওর বন্ড পেয়ার রিপালশনটা কমবে এবং বন্ড অ্যাঙ্গেল ছোট হওয়ার কথা অ্যাকর্ডিং টু ভিএসিপিআর রুল। সো দ্য এক্সপেক্টেড রেজাল্ট উইল বি φ1 গ্রেটার দেন φ2, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে φ1 লেস দেন φ2, অর্থাৎ পিএফ3 বন্ড অ্যাঙ্গেল বেশি হচ্ছে। বন্ড পেয়ার থিন হওয়া সত্ত্বেও বন্ড পেয়ার রিপালশন বেশি হচ্ছে, বন্ড পেয়ার থিন হওয়া সত্ত্বেও বন্ড পেয়ার রিপালশন বেশি হচ্ছে, অ্যাঙ্গেলটা ওয়াইড হয়ে যাচ্ছে, বাট হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? তার কারণ হচ্ছে, in one phrase, phosphorus is having vacant d orbital, এর খালি d orbital রয়েছে। তো খালি d orbital থাকলে কি সুবিধা? আমরা ফ্লোরিনের ক্ষেত্রে দেখছি ফসফরাসের সাথে 3টে ফ্লোরিন যুক্ত এবং প্রত্যেকটা ফ্লোরিনেরই আমরা দেখব কি 3 পেয়ার্স করে লোন পেয়ার রয়েছে, অর্থাৎ 3টে করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা 3টে করে লোন পেয়ার রয়েছে। তাহলে প্রত্যেকটা ফ্লোরিনই তার ফিল্ড পি অরবাইটাল থেকে ফসফরাসের ভ্যাকেন্ট ডি অরবাইটালে ঠিক এমনি করে ছবির মতো করে ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। অর্থাৎ ধরা যাক এই পি অরবাইটালে এক জোড়া ইলেকট্রন ছিল, সেটা ওভারল্যাপ করে ও ফাঁকা ডি অরবাইটালে ট্রান্সফার করে দিল, অর্থাৎ পি থেকে ডিতে এভাবে ট্রান্সফার হতে পারে একটা লোন পেয়ার। তাই ফ্লুরিনের যে প্রত্যেকটা ফ্লুরিন অ্যাটমের যে 3টে করে লোন পেয়ার থাকছে, লোন পেয়ার অফ ইলেকট্রন থাকছে, সেই লোন পেয়ার অফ ইলেকট্রনগুলো ফসফরাসের ভ্যাকেন্ট ডি অরবাইটালে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ব্যাক বন্ডিং করছে, পি পাই ডি পাই ব্যাক বন্ডিং করছে বা পিডি ওভারল্যাপ হচ্ছে এখানে। সেই জন্য যখন এই ফ্লুরিনটা from this fluorine we get the transfer of lone pair to the vacant d orbital of phosphorus, we will have a partial double bond between this phosphorus and fluorine atom. That's why this fluorine atom is getting positive charge and the phosphorus atom is getting negative charge, অর্থাৎ এখানে partial positive এবং partial negative charge চলে আসছে। Similar case is happening here. এই ফ্লুরিনের লোন পেয়ার অফ ইলেকট্রন থেকে যখন এই ফসফরাসের ভ্যাকেন্ট ডি অরবাইটালে ট্রান্সফার হচ্ছে, তখন আমরা একই রকমভাবে এই পিএফ বন্ডের মধ্যে একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, ডাবল বন্ড ক্যারেক্টার আসছে এবং এই ফসফরাস থেকে যেহেতু এই ফ্লুরিন থেকে যেহেতু ইলেকট্রন চলে যাচ্ছে, এটা পজিটিভ চার্জ হচ্ছে এবং ফসফরাস নেগেটিভ চার্জ, অর্থাৎ এমনি করে প্রত্যেকটা পিএফ বন্ড, যে 3টে পিএফ বন্ড রয়েছে, সেই প্রত্যেকটা পিএফ বন্ডেই এই ধরনের পার্শিয়াল দ্বিবন্ধন, আংশিক দ্বিবন্ধন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ we are getting 3 resonating structures of PF3 আর রেজাল্টে কি হচ্ছে তার এই যে বন্ড পেয়ার রিপালশন মোর কেন বেশি হচ্ছে আগের থেকে? কেন? কারণ হচ্ছে আমরা জানি মাল্টিপ্লিসিটি বাড়লে বন্ড পেয়ারগুলোর বিকর্ষণ ক্ষমতা বাড়ে, অর্থাৎ দ্বিবন্ধন হলে যে বিকর্ষণ হবে দুটো বন্ড পেয়ারের, সিঙ্গেল বন্ড যদি দুটো বন্ড পেয়ার হয় তার থেকে সেই বিকর্ষণটা বেশি হবে। ত্রিবন্ধন হলে যে বিকর্ষণ হবে তার বিকর্ষণ বলটা দ্বিবন্ধনের থেকে বেশি, সিঙ্গেল বন্ডের থেকে ও বেশি, গ্রেটার দ্যান দ্বিবন্ধন, গ্রেটার দ্যান সিঙ্গেল বন্ড, অর্থাৎ বন্ড পেয়ার রিপালশন is getting high due to the multiplicity of the PF bond. তার ফলে কি হচ্ছে, যত মাল্টিপ্লিসিটি যেহেতু PF3 তে বেড়ে যাচ্ছে বন্ড পেয়ারগুলোর, তাই ওদের বন্ড পেয়ার রিপালশন বৃদ্ধি পাচ্ছে।
বন্ড পেয়ার রিপালশন কি করে? ইট ওয়াইডেন্স দ্য অ্যাঙ্গেল, তাই অ্যাঙ্গেলটাও বেড়ে যাচ্ছে বা বন্ধন কোণ বেড়ে যাচ্ছে, FPF বন্ধন কোণ বেড়ে যাচ্ছে। সো φ1 ইজ দেন লেস দ্যান φ2, কারণ PH3-তে এই ধরনের টার্মিনাল যে অ্যাটমগুলো রয়েছে অর্থাৎ হাইড্রোজেন ইজ নট হ্যাভিং এনি লোন পেয়ার টু ট্রান্সফার টু vacant p orbital vacant d orbital of p. So there is no such resonating structures, no such double bonds between p and H bond. So there are only PH single bond, and here we are having double bond between P and F. So the bond pair repulsion is getting high here, and this increases the bond angle between FPF rather than HPH. So actual result is φ1 is less than φ2. Next question holo N trimethyl amine is pyramidal while tricylyl amine is triagonal planar. Trimethyl amine is pyramidal in structure, tricylyl amine is triagonal planar. Trimethyl amine central atom holo nitrogen with a lone pair, আর terminal পজিশনে রয়েছে মিথাইল গ্রুপ CH3. Tricylyl amine central atom is nitrogen with a lone pair, আর টার্মিনাল পজিশনে রয়েছে SiH3 অর্থাৎ সিলাইল, কে সিলাইল গ্রুপ বলে, সিলাইল C from silicon. Both of the central atoms of the compounds are having sp3 hybridization. দুটোর ক্ষেত্রেই নাইট্রোজেন পরমাণু sp3 সংকরায়িত অবস্থায় রয়েছে। সো জাস্ট লাইক অ্যামোনিয়া এক্সপেক্টেড জিওমেট্রিক শেপ হওয়া উচিত ছিল পিরামিডাল, কিন্তু ট্রাইমিথাইল অ্যামিনে পিরামিডাল হলেও ট্রাইসিলাইল অ্যামিনে ট্রায়াগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়, অর্থাৎ ত্রিকোণীয় সমতলীয় স্ট্রাকচার হয়। কিন্তু কেন? তার কারণ হলো, দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ যে নাইট্রোজেনের যে ফিল্ড শেলে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার সিলিকন SiH3, প্রত্যেকটা টার্মিনাল পজিশনে SiH3, সিলিকনের ভ্যাকেন্ট ডি অরবিটালে সেই ইলেকট্রন ট্রান্সফার হতে পারে, অর্থাৎ এখানেও একটা p পাই d পাই ব্যাক বন্ডিং এর প্রবণতা বা টেন্ডেন্সি দেখা যায়। সো we are getting again partial double bond character between each NSiH3 in NSiH3 bonds. Just like that, central atom N, SiH3, three are getting terminal positions are due to d pi p pi back bonding. প্রত্যেকটা বন্ড, ইচ বন্ড আর গেটিং পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তার ফলে কি হচ্ছে, এই অণুটার জ্যামিতিক আকৃতি ত্রিকোণীয় সমতলীয় হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত গ্রুপগুলোতে রয়েছে কার্বন পরমাণু। কার্বন পরমাণুতে সিলিকনের মতো কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকায় ইলেকট্রন পেয়ার নাইট্রোজেনের পি অরবিটাল থেকে ট্রান্সফার হয়ে কার্বনের কাছে আসতে পারছে না। প্রত্যেকটা কার্বনেরই অক্টেট পূর্ণ এবং এ কোনো আর এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তাই ট্রাইমিথাইল অ্যামিন ইজ মেনটেনিং its shape pyramidal. Its geometry is tetrahedral and shape is pyramidal due to presence of one lone pair.
Tricylline amine, its shape is its geometry is tetrahedral just like trimethylamine, but the shape is triagonal planar বা ত্রিকোণীয় সমতলীয় due to DP back bonding. That's all.